গণভোট আসলে কি? এই গণভোটে হ্যাঁ যদি জয়যুক্ত হয় কি হবে, না যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে? মানুষ কেন ভোট দিতে যাবে? নির্বাচনে প্রধান ভাবনা হওয়া উচিত যে আমরা গত ১৭ বছর ভোট দিতে পারিনি। জামাতে ইসলামী আপনি যাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? বিএনপির মতো একটা দল মিলিটারির একজন অফিসারকেও এবং একজন সৈনিক উপদেয় চেষ্টা করেছিল নমিনেশন পাওয়ার জন্য, কাউকে দেয়নি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণা এবং একই সাথে নির্বাচনী ইশতেহার, পাশাপাশি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতাদের মধ্যেও আলাপ আলোচনা এবং বাহাস চলছে। দর্শক মণ্ডলী, জোটের নির্বাচন থেকে এবারের নির্বাচনও বাংলাদেশ জোটভিত্তিকই নির্বাচন হচ্ছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মূল জোটে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আবার অনেকেই নিজস্ব দল থেকেও প্রার্থিতা ঘোষণা করেছেন। আমরা আজকে দর্শক মণ্ডলী কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র থেকে তাদের ভাবনা জানানোর জন্য, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক বিষয়ে তাদের ভাবনা। এবং এর সাথে দর্শক, এবারের নির্বাচন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গণভোট। গণভোটের সাথে নতুন প্রজন্ম হয়তো ঠিক ততটা জড়িত নন কিংবা তাদের অভিজ্ঞতা নেই বললেই চলে। বিশেষ করে 90 পরবর্তী সময়ের এটি প্রথম গণভোট, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশে সংস্কারের যে কয়েকটি বিষয়ে আলোচনা চলছিল এবং সংস্কার ভিত্তিক সেই গণভোট আসলে কি, এই গণভোটে হ্যাঁ যদি জয়যুক্ত হয় কি হবে, না যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে। রাজনৈতিক জোটগুলি আমরা আজকে দেখলাম যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন যাতে করে গণভোটে জনগণ, তিনি আহ্বান জানিয়েছেন গণভোটে যেন জনগণ হ্যাঁ ভোটে, গণভোটে তাদের ভোট প্রদান করে থাকেন। তাহলে মূল যে দুটি জোট আছে এবং অন্যান্য যে রাজনৈতিক জোটগুলি আছে, জাতীয় পার্টি ছাড়া দলগুলি আছে, সবাই হ্যাঁ ভোটে জয়যুক্ত করার জন্য তারা ক্যাম্পেইন করছেন। জাতীয় পার্টি অফিসিয়ালি তারা না ভোটে আহ্বান জানিয়েছে যেন না ভোট জয়যুক্ত করার জন্য। এবং আপনারা জানেন যে এই নির্বাচনের যারা বাইরে আছেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট ছিল তাদের প্রায় সবাই এই নির্বাচনের বাইরে আছেন। তারা নির্বাচনকে বয়কট করেছেন এবং নির্বাচনকে তারা জনগণকে আহ্বান জানিয়েছেন যেন জনগণ ভোটেই না যান। এই নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রধান ভাবনা কি? মানুষ কেন ভোট দিতে যাবে এবং কোন আকাঙ্ক্ষায় ভোট দিতে যাবে? নির্বাচনে প্রধান ভাবনা হওয়া উচিত যে আমরা গত ১৭ বছর ভোট দিতে পারিনি। সুতরাং এই নির্বাচনটি আমাদের একটি গণতান্ত্রিক যে পদযাত্রা শুরু হয়েছে ২৪-এর আন্দোলনের মধ্যখান দিয়ে, সেই নির্বাচনটা হলো একটা আলটিমেট গোল, যে নির্বাচনের মাধ্যমে এইটাকে একটা অফিসিয়াল জায়গা করে দেয়া। তো মানুষ ভোট দিতে যাবে তার পছন্দের নেতৃত্বকে। এই গত ১৭ বছর তো পছন্দের নেতৃত্ব চুজ করতে পারেনি, পছন্দের নেতৃত্বকে চুজ করতে। এইখানে এটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যারা আছেন ভোটের মাঠে তাদেরকে মানি এবং মাসেল না দেখিয়ে পলিসি বেসড কথা বলতে হবে। কারণ আমি মনে করি এইবারে নির্বাচনে মানুষ মানি এবং মাসেলকে রিজেক্ট করবেন এবং পলিসি বেসড যদি আপনি কথা না বলেন, এলাকার জন্য আপনি কি, নিজের কনস্টিটিউন্সির জন্য আপনার প্ল্যান কি এবং প্ল্যানটা কি, কিসের উপর বেসড এবং সেটা সমাধান কি, সমস্যা কি, সমাধান কি, যদি আপনি ভালো করে মানুষের সামনে উপস্থাপন করতে না পারেন তাহলে মানুষ আপনাকে রিজেক্ট করবে। এবং আমরা যতবারই জনগণের কাছে গিয়েছি দাঁড়ে দাঁড়ে, ততবারই আমরা কিন্তু ভোট দিয়ে এই কথার বদলে আমরা বলেছি আপনারা যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন। আপনি যাকে মনে করেন যে আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনাকে আপনার প্রতিনিধিত্ব করতে সে যোগ্য, তাকে খুঁজে নেবেন। যোগ্য প্রার্থীকে খুঁজে নেওয়ার জন্য জনাব কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যেন মানুষ জামাতে ইসলামীকে ভোট দেয়। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, সাধারণত সেনাবাহিনীর সদস্যরা বা কর্মকর্তারা অবশ্যই রিটায়ারমেন্টের পরে যে কোনো দলই করতে পারেন এবং তাদের অভিব্যক্তিও জানাতে পারেন, বাট যোগ্য প্রার্থীর প্রশ্ন যখন আসে, সেই যোগ্য প্রার্থীকেই আপনার কাছে কি মনে হয় যে জামাতে ইসলামী আপনি যাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবার বাংলাদেশের নির্বাচনে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গতকালকেই ঘোষণা দিয়েছি
এটার মূল কারণ হচ্ছে যে আমাদের এই 5ই আগস্ট বিপ্লবের পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট আছে এখানে। প্রথমে যেটা আছে ভোটের আকাঙ্ক্ষা, আমরা 17 বছর ধরে ভোট দিতে পারিনি। আর নতুন প্রজন্মের প্রায় 4 কোটি প্লাস ভোটার আছে যারা এখন পর্যন্ত ভোটই দেয় নাই। আর বাংলাদেশিদের জন্য ভোট একটা উৎসব, এই উৎসব থেকে তারা বঞ্চিত ছিল, নিজের পছন্দের প্রার্থীকে সিলেক্ট করতে পারেনি। এখন আসি হচ্ছে কারা যোগ্য। এখন যোগ্যতার মাপকাঠিতে আমি নিজে এই ডিসিশনটা আসার আগে অনেকগুলা প্যারামিটার আমি দেখেছি। ফার্স্ট হচ্ছে আমি দেখলাম যে বিএনপিতে অ্যাকচুয়ালি 83% আছে হচ্ছে কোটিপতি, এবং ম্যাক্সিমাম যারা আছে এদের কোটিপতি এবং মাসল পাওয়ার যারা আছে তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি এক্স মিলিটারি হিসেবে আমি বলবো, আমি অ্যাকচুয়ালি বিএনপির রাজনীতির সাথে আমি অ্যাকচুয়ালি ক্লোজলি ছিলাম, এবং যারা বিএনপি করে তাদের সাথে আমি ক্লোজলি ছিলাম, এবং তাদের কাছ থেকে এবং প্রায় 30 জনের মতো অফিসার, এক্স মিলিটারি অফিসার, আমি এদের অনেককেই ব্যক্তিগতভাবে চিনি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই মিলিটারি গ্রুপের যারা, আমি বলবো সেনাবাহিনীতে আমি যেভাবে মানুষ হয়েছি সেটাতে আমরা জানি একটা পার্শ্ববর্তী দেশকে আমরা একটা উলফ্ল্যান্ড হিসেবে জানি। এই কনসেপ্টটা চেঞ্জ করে ফেলেছে গত 17 বছরে 16 বছরে আওয়ামী লীগ সরকার। সেই সূত্রে আমরা বেসিক্যালি যারা আওয়ামী ঘরানার ফ্যামিলি থেকে না, তারা ম্যাক্সিমাম লোকই অ্যাকচুয়ালি বিএনপি কে সমর্থন করে বলে আমার কাছে মনে হয়েছে। সেইখানে বিএনপির মতো একটা দল মিলিটারির একজন অফিসারকেও রিটায়ার্ড এবং একজন সৈনিক বোধহয় চেষ্টা করেছিল নমিনেশন পাওয়ার জন্য, কাউকে দেয়নি। এটা আমার কাছে মনে হয়েছে যে বৈষম্য। এরকম একটা সিচুয়েশনে অ্যাকচুয়ালি মিলিটারি অফিসাররা খুব হার্ট হয়েছে আমি বলবো। তারা আপনি আপনি সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে, সাবেক কর্মকর্তাদেরকে বিএনপি কোনো নমিনেশন দেয়নি, এটি আপনার কি মূল কারণ? না না, এটা 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 আমার মূল কারণ না। আমার মূল কারণ হচ্ছে তাদের সাথে ভারতের যে একটা কানেকশন আছে, এটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। এইটাই আমার মূল কারণ।